তো দেখো আজকে আমরা করব 29/9/2022 থার্ড শিফটে অর্থাৎ ইভিনিং শিফটে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তার রিজনিং এর কোশ্চেনগুলো সলিউশন। ঠিক আছে, আজকের ফার্স্ট কোশ্চেন এখানে বলেছে এই কোশ্চেন মার্কের স্থানে কি বসবে? 24 144 যেরকম ভাবে সম্পর্কিত, 8 48, তাহলে 16 কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 48 হয়েছে, আমরা যদি 6 গুণ করি তাহলেই 48 হয়ে যায়, তাই না? 6টা 48। একইভাবে 24-এর সাথে 6 গুণ যদি করি তাহলে 6 24 144 হয়, তাহলে 16-র সাথে 6 গুণ করে দেবো, সমস্যা কোথায়? তো 6 16 কত? 96। অ্যান্সার হয়ে যাবে অপশন 2 এরটা 96। ঠিক আছে, এবার দেখো বলেছে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের একটি সারিতে বিক্রম সারির বাম দিকের শেষ প্রান্ত থেকে 11তম স্থানে রয়েছে, তার বন্ধু আদিত্য ডান দিকের শেষ প্রান্ত থেকে 3য় স্থানে রয়েছে, বিক্রম ও আদিত্যের মাঝে 14 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই সারিতে কতজন ব্যক্তি দাঁড়িয়ে আছে? এই যে কোশ্চেনটা আছে এটা হলো র্যাঙ্কিং এর পাজেল কোশ্চেন। ঠিক আছে, পাজেল কোশ্চেন কিন্তু কেমন টাইপের? র্যাঙ্কিং এর। ঠিক আছে, আমরা দেখি কি বলেছে। বিক্রম সারির বাম দিকের শেষ প্রান্ত থেকে 11তম স্থানে। আচ্ছা, র্যাঙ্কিং এর কোশ্চেন। তো সারির বাম প্রান্ত থেকে কে দাঁড়িয়ে আছে? বিক্রম দাঁড়িয়ে আছে কততম পজিশনে? 11তম পজিশনে। খুব ভালো কথা। তার বন্ধু আদিত্য ডান দিকের শেষ প্রান্ত থেকে 3য় স্থানে রয়েছে, ডান দিকের শেষ প্রান্ত থেকে রয়েছে 3য় স্থানে। কে রয়েছে? আদিত্য 3য় স্থানে। এবং এটা একটু ঠিক করে দিই, বলেছে যে বিক্রম ও আদিত্যর মাঝখানে রয়েছে 14 জন এবং মাঝখানে রয়েছে 14 জন, তাহলে ওই সারিতে কতজন আছে? দেখো এখানে তো 3 জন হলো এই অবধি, এদিকে হলো 11 জন, তো 11 আর মাঝখানে রয়েছে 14 জন, তো 14 আর 3 17 আর 11 সবগুলো যোগ করলেই অ্যান্সার হয়ে যাবে 28। ঠিক আছে, 14 যোগ 11 যোগ 3 করব, অ্যান্সার হয়ে যাবে 28 জন টোটাল। ক্লিয়ার? ইজি কোশ্চেন ছিল। এবার এটা দেখো 5 নম্বর। এখানে বলেছে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। তো এটা পাজেলের কোশ্চেন আছে, কারণ আমাদের কতগুলো মোট ব্যক্তির সংখ্যা চেয়েছে। ঠিক আছে, তো দেখি নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি, ভালো কথা বলেছে। জেড টি এর ডান দিকে 2য় স্থানে বসেছে, তো যেটা আমরা জানি সেটুকু পরপর করতে থাকবো। ঠিক আছে, জেড কোথায় বসেছে? টি এর ডান দিকে। তো টিকে যদি আমি এখানে রাখি, টি এর ডান দিকে 2য় স্থানে, তো দ্বিতীয়, প্রথম দ্বিতীয়তে কে আছে? জেড আছে। ওকে, এস ভি এর ডান দিকে 2য় স্থানে, তো এর মধ্যে এস আর ভি আছে, টি আর জেড প্রথমে পেয়েছি, তো আবার এই টি যেখানে আছে সেটা করব। আর টি এর ঠিক বাম দিকে বসেছে, টি এর ঠিক বাম দিকে। দেখো যখন উত্তর দিকে, প্রথমে এটা বলিনি আমি, সরি, উত্তর দিকে যদি কেউ মুখ করে থাকে তখন এটা হয়ে যায় বাম দিক আর এটা হয়ে যায় ডান দিক। ঠিক আছে, তো কি বলেছে? আর টি এর ঠিক ডান দিকে রয়েছে, আর রয়েছে টি এর ঠিক, সরি, টি এর ঠিক বাম দিকে। তো টি এর ঠিক বাম দিকে কে বসেছে? আর বসেছে। তারপরে আবার দেখো কে এবং আর এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসেছে। কে আর এর মাঝখানে কয়জন বসেছে? 3 জন। কিন্তু কে কে এই পাশে রাখবো না এই পাশে রাখবো সেটাই কনফিউজড। পরের লাইনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো আবার পরের লাইনে কে এর কথা বলেছে, কে এর বামে 3য় স্থানে এস বসেছে। তো আমি যদি কে কে যদি এই জায়গাটায় রাখি তাহলে বামে প্রথম দ্বিতীয় তৃতীয়তে তো টি অলরেডি বসে রয়েছে, তাই কে কে আমি এই জায়গাটায় রাখতে পারবো না। তাহলে কে কোন দিকে থাকবে? নিশ্চয়ই আর এর বাম দিকে থাকবে, যদিও বলে দেয়নি, কিন্তু সেই এই লাইন থেকে আমরা কিন্তু স্পষ্ট হয়ে গেলাম। বলেছে কে এবং আর এর মাঝখানে শুধু 3 জন, তো 1 2 3 জন রয়েছে, তারপরে রয়েছে কে। তো কে আর এর মাঝখানে 3 জন আছে। কে এর বামে 3য় স্থানে এস বসেছে, তো কে এর বামে প্রথম দ্বিতীয় তৃতীয়তে কে বসেছে? এস বসেছে। আর এই লাইনটা বাদ দিয়েছিলাম, এস ভি এর ডান দিকে 2য় স্থানে বসেছে, এস বসেছে ভি এর ডান দিকে 2য় স্থানে, তাহলে ভি কোথায় থাকবে? এখানে থাকবে। ভি এর এই দেখো ভি কে যদি আমি এখানে রাখি তাহলে ভি এর ডান দিকে প্রথম দ্বিতীয়তে কে বসেছে? এস বসেছে। ঠিক আছে, কারণ এই দিকটা ডান দিক আর এই দিকটা বাম দিক। তো আমাদের চেয়েছে যে সারিতে অন্য কেউ বসেনি বলেছে। মোট কতজন আছে? মোট কতজন দেখি, গুনে ফেলি, দাঁড়াও অন্য কালি দিয়ে গুনি।
কতজন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোট আছে 13 জন। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে যেহেতু 2-3 জন আছে তাই আমরা দাগ কেটেই করেছি, কিন্তু যখন মাঝখানে একবারে বলে দেবে যে দুজনের মাঝখানে 10 জন আছে, তখন আর দাগ কেটে করব না, তখন মাঝখানে সংখ্যা লিখে করব। শেষ যেরকম কোশ্চেন আসবে সেরকম ভাবে করব আমরা, অসুবিধা নেই কোনো। ঠিক আছে, নেক্সটে যাই। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে? 1 11 20 28, তো এখানে বাড়ছে দেখতে পাচ্ছি। 1 থেকে 11 হয়েছে, কত যোগ করলে হয়? 10 যোগ। 11 থেকে 20 হয়েছে, 9 যোগ করলে হয়। 20 থেকে 28 হয়েছে, 8 যোগ করলে হয়। তো প্রত্যেকবার 1 1 করে কমে যোগ হচ্ছে, তাহলে এবার 8 থেকে 1 কমবে, 7 যোগ হবে, তাহলে 28 আর 7 যোগ করলে হয়ে যাবে 35। অ্যান্সার অপশন 4 এরটা। ভেরি ইজি কোশ্চেন। নেক্সট, এটা আমাদের আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। বলেছে 5টি মেয়ে এম এন ও পি এবং কিউ কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। খুব ভালো কথা, যেটা বলেছে সেটা আমরা আঁকবো। 1 2 3 4 5, 5টা মেয়ে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করা। কেন্দ্রের দিকে মুখ থাকলে আমরা যদি এটাকে যদি ঘড়ি হিসাবে ধরে নেই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে আমাদের হয়ে যায় ডান দিকে যাওয়া, আর আমরা যদি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে যাই তাহলে সেটা হয়ে যাবে বাম দিকে যাওয়া। ঠিক আছে, বলেছে পি এম এবং এন এর ঠিক পাশে বসে আছে, কিউ পি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তো এইটা আমি নিশ্চিতভাবে লিখতে পারছি, এটা আগে লিখবো। কিউ পি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, লিখে ফেলি। পি কে যদি এখানে রাখি, তার বাম দিকে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়তে কে বসে আছে? কিউ বসে আছে। প্রথম দ্বিতীয়তে কিউ বসে আছে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি বলেছে? এন এবং কিউ ও এর ঠিক পাশে বসে আছে। এন আর কিউ ও এর পাশে বসে আছে। তাহলে দেখো, ও এর পাশে কে বসে আছে? এন আর কিউ। তাহলে ওকে আমরা এখানে রাখবো, এন কে এখানে রাখবো। তাহলেই দেখো ও কিউ এবং এন এর দুজনের পাশে বসে আছে। আমরা যদি ওকে এখানে রাখতাম তাহলে তো ও কিউ আর পি এর পাশে ও হয়ে যেত, সেটা ভুল হতো, কারণ আমাদের বলেছে এন এবং কিউ ও এর পাশে আছে। তাহলে এন কিউ ও এর পাশে আছে, বাকি থাকে এম কে এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের চেয়েছেটা কি? কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? কে বসে আছে? কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, কিউ এই যে ডান দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বসে আছে এন। নেক্সট, 18 নম্বর। যদি যোগ ও বিয়োগ পরস্পর বিনিময় হয় আর গুণ এবং ভাগ পরস্পর বিনিময় হয়, তাহলে সমীকরণের প্রদত্ত ক্রমের প্রশ্নচিহ্নটির স্থানে কি বসবে? তো যোগ যেগুলো যেভাবে বলেছে করি। 15 যোগের জায়গায় বলেছে বিয়োগ, বিয়োগ দিয়ে দিলাম 34। গুণের জায়গায় বলেছে ভাগ, দিয়ে দিলাম 17। ভাগের জায়গায় বলেছে গুণ, দিয়ে দিলাম 7। বিয়োগের জায়গায় হবে যোগ, দিয়ে দিলাম 51, দিয়ে দিলাম 51। তাহলে এবার আমরা সমাধান করি। সমাধান এখানেই করি। 17 দিয়ে 34কে ভাগ করলে কত হয়? 2 হয়। 17 দুগুণী 34। ভাগ হয়ে গেছে, এখন করতে হবে গুণ, তাহলে 7 দুগুণী হয়ে যাবে 14। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি যে 55 থেকে আমরা যদি 14কে বিয়োগ দিয়ে দেই, তাহলে 55 থেকে আমাদের 10 বাদ দিলে হয়ে যায় 45, তার থেকে আরো 4 বাদ দিলে হয়ে যায় 41। ঠিক আছে, কত হয়ে গেল এখানে আমাদের? এটা সমান সমানটা মুছে দেই, কারণ এখানে করছি 41 হয়ে গেল। এবার এই পর্যন্ত পুরোটা করে আমরা কি পেয়েছি? 41 পেয়েছি। আর এখানে অবশিষ্ট আছে কত? 51। তো 41-এর সাথে 51 কি হবে বলো? যোগ হবে। তো 41 আর 51 যোগ করলে কত হয়ে যাবে? 92 হয়ে যাবে। অপশন 3-এরটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের অনেক রিজনিং করিয়েছি, এখন এগুলো তোমাদের কাছে ইসের মতো হয়ে গেছে, জলের মতো হয়ে গেছে, সহজ, তাই না?
2018-র অনেকগুলো শিফট আমি ইউটিউবে করিয়ে দিয়েছিলাম। এবারে দেখো বলেছে, এক সন্ধ্যায় রোহন একটি সরল রৈখিক পথে 1 কিলোমিটার হেঁটেছিল, তারপর বাম দিকে ঘুরে 2 কিলোমিটার হেঁটেছিল, তারপর ডান দিকে ঘুরে আবার 1 কিলোমিটার হাঁটলেন। সেই সময় তিনি পশ্চিম দিকে মুখ করে ছিলেন। প্রথমে তিনি কোন দিকে হাঁটতে শুরু করেছিলেন? দেখো এই যে কোশ্চেনগুলো, এই সব কোশ্চেনগুলো তোমাদের আমি একটা মেথড শিখিয়েছি, সেই মেথডে করবে। এবং এই কোশ্চেনগুলো করার জন্য তোমাদের কি হবে, মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। কি কি দেখতে হবে? শুধুমাত্র দেখতে হবে যে কোন দিকে ঘুরেছে, কারণ আমাদের শুধুমাত্র দিক চেয়েছে। তো সবার ফার্স্টে কি দেখতে পাচ্ছি, বাম দিকে ঘুরেছিল, ঠিক আছে, যেদিকে দাঁড়িয়ে ছিল সেখান থেকে ঘুরেছিল বাম দিকে, বাম ইংরেজি লেফট, এর লিখে দিলাম। তারপরে ঘুরেছিল ডান দিকে, ডান ইংরেজি রাইট, আর লিখে দিলাম। তারপরে আর কোথাও ঘোরেনি। তো এবার যখন মনে রাখবে যে লেফট এবং রাইট দুটো হলো বিপরীত, আর বিপরীত হলে কি হয়, কাটাকাটি করা যায়। তাহলে লেফটের সাথে রাইট আমাদের কাটা হয়ে গেল, কিছু থাকলো না, অর্থাৎ কি পড়ে থাকলো, শূন্য, তাই না? কিছু নেই, লেফটও নেই রাইটও নেই, অর্থাৎ কিছুই যখন নেই তখন প্রথমে যেদিকে মুখ থাকে শেষেও সেই দিকেই মুখ থাকে, ইজি না? প্রথমে যেদিকে মুখ শেষেও সেই দিকে মুখ। তো এখানে আমাদের শেষে কোন দিকে মুখ আছে বলে দিয়েছে, পশ্চিম। তাহলে প্রথমে কোন দিকে ছিল, পশ্চিমেই ছিল, কারণ যখন শূন্য হয়ে যায় তখন প্রথম আর শেষে একই দিকে মুখ থাকে। ঠিক আছে, নেক্সট যাই। পরবর্তী প্রশ্ন 37। নিম্নলিখিত বর্ণচিহ্নের শ্রেণীর সাপেক্ষে উত্তর দিন। নিম্নলিখিত কোনটি প্রদত্ত শ্রেণীর বাম প্রান্ত থেকে ত্রয়োদশ বর্ণ বা চিহ্নের বাম দিক থেকে দশম বর্ণ বা চিহ্ন? ত্রয়োদশ বর্ণ বা চিহ্নের বাম দিক থেকে দশম। তো প্রথমে কি করব আমরা, বাম প্রান্ত থেকে ত্রয়োদশ মানে 13তে যাব, তারপরে সেখান থেকে আবার কোন দিকে যাব, বাম দিকে। তার অর্থাৎ প্রথমে যাচ্ছি এদিকে, তারপরে আবার সেখান থেকে বাম দিকে যাচ্ছি মানে এদিকে, অর্থাৎ একবার এদিকে গিয়ে আবার ফিরে আসছি। তাহলে দিক চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বিয়োগ করে দেই। প্রথমে ত্রয়োদশ মানে 13, পরে দশম মানে 10। প্রথমে ছিল ত্রয়োদশ 13, এবার দশম আবার উল্টো দিকে গেছে, দিক চেঞ্জ হচ্ছে, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে যেহেতু 3 হচ্ছে, তাহলে আমাদের কোনটা বড়? আমাদের বড় হলো এইটা, ত্রয়োদশ। আর ত্রয়োদশে কোন দিকে যাচ্ছিল, বাম প্রান্ত থেকে যাওয়া শুরু করেছিল। তাহলে বাম প্রান্ত থেকে 3 ঘর যাব, 1 2 3, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন 4-এরটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? অথবা তুমি গুনে গুনে করতে পারো, এইখান থেকে গুনে 13 অবধি যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আবার এখান থেকে যখন আবার বলেছে যে বাম দিকে, তখন আবার 10 ঘর বাম দিক চলে যাবে, 1 2 3, দাঁড়াও সরি, এখানে 13 অবধি এই অবধি আসছি, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 10 ঘর, 10 নম্বর ঘরে কি আছে, জেড আছে। ক্লিয়ার? এটা একটু মুছে দেই, কারণ তোমরা পরে যদি প্র্যাকটিস করো তখন ভালো হবে। নেক্সটে যাই। দেখো 40 নম্বর, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তরমুখী হয়ে সারিবদ্ধ ভাবে বসে আছে। দেখো 8 9 10 11 আমরা পরপর দাগ দিয়েই করে দিতে পারবো। বলেছে পি এবং কিউ এর মাঝে মাত্র 3 জন লোক বসে আছে। পি এবং কিউ এর মাঝে 3 জন আছে, কিন্তু পি কোন পাশে কিউ কোন পাশে জানি না, তাই এটা আমরা লিখবো না এখনই। এন পি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে উপবিষ্ট, তো এটা আমরা জানি, বাম দিক কোনটা ডান দিক কোনটা জানি, তাই লিখে দেবো। এখানে উত্তরমুখী হয়ে বসে আছে, তো সবার ফার্স্টে একটা দাগ দিয়ে আমি, যদি উত্তর দিকে মুখ থাকে তাহলে এটা হয়ে যায় বাম দিক, এটা হয়ে যায় ডান দিক। সবার ফার্স্ট বলেছে কি, এখানটায় দেখছিলাম যে এন পি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তো আমরা পি কে যদি এই জায়গাটায় রাখি, তার বাম দিকে প্রথম, দ্বিতীয়তে আমরা রাখবো এন কে। তারপরে বলেছে এল এন এর ঠিক বাম দিকে বসে আছে। এল কোথায় আছে, এন এর ঠিক বাম দিকে, এন এর ঠিক বাম দিকে এইটা হয়ে যাবে, সেখানে আছে এল। এম এল এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। এল এর বাম দিক থেকে দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়তে আছে এম। ভেরি গুড। নেক্সট আছে এম কিউ এর ঠিক পাশে বসে নেই।
এম কিউ এর ঠিক পাশে বসে নেই, তো কোথায় আছে জানি না, পরে দেখব। তার আগে এইটা একটু দেখে নেই। দেখো এইখানটায় যদি দেখি পি এবং কিউ এর মাঝে মাত্র 3জন লোক আছে, কারণ এই লাইনটাকে তো স্কিপ করেছিলাম, তো এটাকে তো ছাড়া যাবে না, আমাদের দিয়েছে মানে ব্যবহার করতেই পারি। তো পি এবং কিউর মাঝখানে 3জন আছে, তাহলে দেখো কিউকে আমরা এই জায়গাটায় রেখে দিচ্ছি, তাহলেই আমাদের কি হচ্ছে, পি আর কিউর মাঝখানে কজন, 1 2 3জন হয়ে যাচ্ছে, তাই না? পি আর কিউর মাঝখানে কজন হলো, 3জন হলো। তো আর কি আছে এই জায়গাটায় বলেছে, ও এম আর কিউ পাশে বসে নাই, সরি এখানটায় থাকবে না, তাহলে যখন বলে দিয়েছে পাশে বসে নেই, তাহলে পি আর কিউর মাঝখানে 3জন, তার মানে 3জন এ পাশে থেকে তারপরে কি হবে, তাহলে পি আর কিউর মাঝখানে 3জন আছে। চেয়েছে হলো মোট কত ব্যক্তি আছে, গুনবো আমরা, এবার অ্যান্সার পেয়ে যাব, কারণ এই লাইনটায় বলেছে পাশে নেই, তাহলে কিউকে তো এখানে রাখা যাবে না। ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, নেক্সট বলেছে কি, বলেছে নিচে দেওয়া 7টি 3 সংখ্যার উপর ভিত্তি করে করা হয়েছে প্রশ্নটি। প্রশ্নটা আছে প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে 3 যোগ করা হলে কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি দ্বিতীয় সংখ্যা দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। উদাহরণ, প্রথম অঙ্ক বলেছে এই, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। ঠিক আছে, তো আমরা যদি প্রথম অঙ্কের সঙ্গে 3 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 6, এই 6 দ্বারা পুরোপুরি বিভাজ্য হচ্ছে, তাই না? অর্থাৎ আমাদের একটা সংখ্যা হলো। এবার এখানে যদি আমি 3 যোগ করি তাহলে 3 আর 1 হচ্ছে 4, এই 4 এই 2 দ্বারা পূর্ণ বিভাজ্য হচ্ছে, অর্থাৎ দুটো হলো। এবার এই 3-এর সঙ্গে আমি যদি এখানে এই 4-এর সঙ্গে আমি যদি 3 যোগ করি, মানে প্রথম অঙ্কের সাথে 4 আর 3 হয়ে গেল 7, 7কে 8 দ্বারা মেলে না। এবার 5 আর 3 হলো 8, 5 আর 3 হলো 8, 8কে 4 দ্বারা ভাগ করলে পুরোপুরি মিলে যাচ্ছে, 2 দিয়ে মিলে যাচ্ছে, তাই না? তারপরে তোমার এই কয়টা হয়েছে, 3টে হয়েছে। এবার 6-এর সঙ্গে আমি 3 যোগ করলে হয়ে যাবে 9, 5 দিয়ে মিলবে না। 5-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে 8, 5 দিয়ে মিলবে না। 3-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে 6, 5 দিয়ে মিলবে না। তাহলে কটা পেয়েছি, 1টা 2টো 3টে, 3টে জায়গায় মিলছে, অপশন 1-এরটা। ঠিক আছে, দেখো মজার ছলে ছলে সব কোশ্চেনগুলো করব, তাতে কি হবে, তাতে বোরিংও লাগবে না, আর আমাদের কোশ্চেনও সলভ হয়ে যাবে। দেখি এবারে কোশ্চেনটাতে বলেছে যে বর্ণ এবং তাদের সংখ্যা বা চিহ্ন দিয়ে দিয়েছে, শর্ত পড়ে উত্তর করতে হবে। শর্ত 1-এ বলেছে যদি শব্দটিতে একটির বেশি স্বরবর্ণ বা ভাওয়েল থাকে তবে সমস্ত স্বরবর্ণকে 4 হিসাবে সংকেতভুক্ত করা হবে। একটার বেশি যদি ভাওয়েল থাকে, তো দেখি একটা, দুটো ভাওয়েল রয়েছে এবং আর কোনো ভাওয়েল আছে নেই, তো একটার বেশি ভাওয়েল আছে এবং তাদেরকে কি হিসাবে যদি সংকেতভুক্ত করা হবে, 4 হিসাবে। তাহলে আমরা যদি ই এবং এ দুটোকে 4 হিসাবে সংকেতভুক্ত করি তাহলে প্রথমে আমাদের অ্যান্সার শুরু হবে 4 4 দিয়ে, একটা অপশনই আছে। ঠিক আছে, নেক্সট। এইবারে আমাদের চলে আসলো সিলোগিজমে। বিবৃতি এবং সিদ্ধান্ত আছে, দেখি কি বলেছে। বিবৃতিতে বলেছে কিছু শিখর হয় উপত্যকা, তো একটা সার্কেল করব এবং এটা হলো শিখর, এই শিখরের কিছুটা হলো উপত্যকা, এটা হলো উপত্যকা। সব উপত্যকা হয় জলপ্রপাত, উপত্যকার পুরোটা হলো জলপ্রপাত, জলপ্রপাত। কিছু জলপ্রপাত হয় জল, আচ্ছা জলপ্রপাত আর জল রয়েছে, তো জলপ্রপাতের জন্য জপ্র লিখে দিলাম। আর এবার জলপ্রপাতের কিছুটা হয় জল, কিছু জলপ্রপাত হয় জল, তাহলে এটা হলো জল। ঠিক আছে, তো এবার আমরা দেখি বলেছে কিছু উপত্যকা হয় জল, তো দেখো উপত্যকার সার্কেল এই যে রয়েছে মাঝখানে, এই যে এটা, আর জল রয়েছে এখানে, দুটো মিলবে না, অর্থাৎ কিছু উপত্যকা হয় জল, এটা ভুল। কিছু শিখর হয় জলপ্রপাত, শিখর কোথায় আছে, শিখর রয়েছে এই যে, এবং জলপ্রপাত রয়েছে কোথায়, এই যে এই বড়টা, তাহলে কিছু শিখর হয় জলপ্রপাত, এটা কিন্তু সঠিক আমাদের, তাই না? অর্থাৎ আমাদের এটা সঠিক হয়ে যাচ্ছে, শুধুমাত্র 2 নং সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ভেরি গুড।
নেক্সট এবার 59। এখানে এই জুটিগুলো যেভাবে সম্পর্কিত, নিচের কোন জুটি সে একইভাবে সম্পর্কিত সেটা আমাদের বলতে হবে। তো যখনই এরকম থাকে আমাদের এটা অ্যানালগির কোশ্চেন, কিন্তু অ্যালফাবেট অ্যানালগি, তো আমরা সি আর এইচ লিখবো। সি এর পজিশন 3, আর হলো 18, এইচ হলো 8। তো এবার সেটাকে লেখা হয়েছে এ পি এফ। তাহলে সি থেকে 3 থেকে 2 বিয়োগ করলে এটা 1, এটা 16, এটা হলো 6। তো 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 16 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়, সবগুলো 2 করে বিয়োগ হচ্ছে। তাহলে লজিক আমরা পেয়ে গেছি। সেই হিসাবে আমাদের যদি দেখি ইউ হলো 21 কিন্তু এন হলো 14, 21 থেকে 2 বিয়োগ করলে নিশ্চয়ই 14 হয় না, তাই এটা অ্যান্সার হবে না। আই হলো 9, জি হলো 7, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, ডাব্লিউ হলো 23, ইউ হলো 21, 23 থেকে 2 বিয়োগ করলে 21 হয়, এটা জেড হলো 26, এক্স হলো 24, তো 26 থেকে 2 বিয়োগ করলে 24 হয়, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট বলেছে নিচের ক্রমটিতে কতগুলি 5 আছে যার ঠিক পরে 7 এবং পূর্বে 8 আছে। তো দেখি, এই একটা 5, পরে 7, পূর্বে 8, কটা হলো? একটা হলো, একটা হলো। তারপরে আর কোথায় আছে? এই যে 5 আছে কিন্তু পূর্বে 7 পরে 8 নেই। এই যে 5 আছে, পূর্বে 8 পরে 7, দুটো হলো। এই যে 5 পূর্বে 8 পরে 7, তিনটে হলো। এই যে 5 কিন্তু পূর্বে 8 নেই, তাহলে এটা নেব না। এই যে 5 পূর্বে 8 পরে 7, চারটে হলো। আর কিছু নেই, অপশন 4 এর অ্যান্সার। নেক্সট প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে? দেখতে পাচ্ছি কি হচ্ছে, কমছে। দেখতে পাচ্ছি কমছে, ডিক্রিজিং সিরিজ। 92 থেকে 99 থেকে 92 হয়েছে, 7 বিয়োগ করলে হয়। 92 থেকে 83 হয়েছে, 9 3 12, 9 বিয়োগ করলে হয়। 83 থেকে 76 হয়েছে, 7 6 13, 7 বিয়োগ করলে হয়। 76 থেকে 67 হয়েছে, 7 9 16, 9 বিয়োগ করলে হয়। একবার 7 বিয়োগ, একবার 9 বিয়োগ, একবার 7 বিয়োগ, একবার 9 বিয়োগ, তাহলে আবার 7 বিয়োগ করে দেবো। 9 এর পরে 7 বিয়োগ হয়ে যাবে, তাহলে 67 থেকে 7 গেলে হয়ে যাবে 60। তো অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ভেরি গুড। নেক্সট 69। এখানে আমাদের এটাও অ্যানালগির একটা কোশ্চেন। 17 4913 3 9 6561 4, তাহলে নিচের কোনটা একই রকম ভাবে সম্পর্কিত? এখানে শুধুমাত্র সংখ্যাগুলোকে ভাঙা যাবে না, মানে 13 যদি ধরো এখানে 17 আছে, 17 একসাথে ভাঙতে পারবো না। কিন্তু এই যে কোশ্চেনটা আছে একদম ইজি, আমরা দেখেই অ্যান্সার বুঝে গেছি কিভাবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আছে 17 আর এটা রয়েছে 4913, এখানে আছে 3। আর আমরা শিখে গেছি, আমরা জানি যে 17-র কিউব করলেই হয় 4913। তোমাদের আমি কিন্তু সবসময় বলি যে 1 থেকে 20 পর্যন্ত তোমরা কি করবে, কিউবগুলো মুখস্থ করবে। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত ঘনগুলো মুখস্থ করবে বা কিউবগুলো মুখস্থ করবে, এবং 1 থেকে তোমার 30 পর্যন্ত কি মুখস্থ করবে, স্কয়ার বা বর্গ। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এবার এইটা কি একদিনে মুখস্থ করবে? একদমই নয়। খাতায় লিখবে, পড়ার টেবিলের সামনে, দেয়ালে কি করবে, চিপকে দেবে। ডেলি পড়তে বসার পর একবার আগে এটা টুক করে দেখে নেবে, তারপর পড়া শুরু করবে। তাহলে দেখবে কয়েকদিনের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাচ্ছে, কেউ ভোলাতেই পারবে না, চেষ্টা করেও ভোলাতে পারবে না। এবার দেখো নিচে রয়েছে 9, এখানে রয়েছে 4। 9-এর পাওয়ারে যদি 4 করি তাহলেই আমাদের এটা হয়ে যাবে, কারণ 9 9 81, আর 81-র সঙ্গে 81 গুণ করলে ইউনিট ডিজিটে 1 হবে। তো আমরা এখান থেকেই আমরা কিন্তু আন্দাজা লাগিয়ে নিতে পারি। ঠিক আছে, আন্দাজ করে নিতে পারি। তো এখানে আমাদের 6561 হলো, এটা হয়ে গেল। এবার আমাদের এখানে কোথায় হচ্ছে, এটা হচ্ছে 7-এ যদি স্কয়ার করে দেই তাহলেই হয়ে যাচ্ছে 49, অপশন 3-এরটা। ওকে, ভেরি গুড। নেক্সট 71। এখানে বলেছে প্রদত্ত বিবৃতিগুলি থেকে গ্রহণ করা যেতে পারে। বিবৃতি রয়েছে দুটো এবং সিদ্ধান্ত রয়েছে কতগুলি, তার মধ্যে কোনটা
গ্রহণ করা যেতে পারে। আচ্ছা দেখো, সবার ফার্স্ট যদি দেখি আমি 1 নাম্বার যেটা আছে সেটা আমরা দেখবো, বলেছে সি গ্রেটার দ্যান ইকুয়াল টু ই। তো সবার ফার্স্টে সি কোথায়? এই যে সি থেকে ইতে যাওয়ার জন্য সি থেকে যেতে হবে কে তে, এবং কে থেকে যেতে হবে আমাদের ইতে। কে থেকে ইতে যাওয়ার জন্য আমরা একসঙ্গে দুটো চিহ্ন পাচ্ছি। আর তোমাদের আমি একটা জিনিস শিখিয়েছিলাম যে এই বড় চিহ্ন, বড় সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্ন, তিনটে চিহ্ন হলো। আবার ছোট চিহ্ন, ছোট সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্ন, এই দুটো হলো দুটো আলাদা পরিবার, কিন্তু এদের দুজনের মধ্যে পুরোপুরি মিল আছে। ঠিক আছে, এরা দুজন একই রকম দেখতে, এদের দুজনের মিল, মানে এই ঘরে যাক এই ঘরে যাক, দুই ঘরেই আনন্দ পায়, কিন্তু দুটো হলো আলাদা পরিবার। দুটো পরিবার কখনো একসঙ্গে থাকতে পারে না। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এই যে এটা এই পরিবার হয়ে গেল, আর এই যে এটা এই পাশের পরিবার হয়ে গেল। আমরা সি থেকে কেতে যাওয়ার জন্য দুটো পরিবার একসঙ্গে পাচ্ছি, সেটা কখন সি থেকে ইতে যাওয়ার জন্য দুটো পরিবার একসঙ্গে পাচ্ছি, সেটা কখনো সঠিক হতে পারে না। দুটো পরিবারের মধ্যে তুমুল ঝগড়া কখনো সঠিক হবে না। কিন্তু এরা সব থেকে নিচে আছে, এরা হলো বাচ্চা, উপর দিকে গেলে বড় হয়ে যাবে। এরা দুজন বাচ্চা। আমরা দেখি না যে যখন ধরো, বেশিরভাগই আমরা দেখি গ্রামাঞ্চলে এইগুলো বেশি দেখা যায়, শহরে তো কেউ কারোর সঙ্গে কথাই তেমন বলে না। গ্রামাঞ্চলে বেশি দেখা যায় যে ধরো পাশাপাশি দুটো পরিবারের মধ্যে ঝামেলা হলো, ঠিক আছে, কিন্তু তাদের বাচ্চারা একসাথে খেলে, ওর বাড়ি গিয়ে খেলে, ওর বাড়ি গিয়ে খেলে, কিন্তু বড়রা সেই ঝামেলাটা মনে পুষে রেখে দেয়। ঠিক আছে, আর পাড়ার কাকিমারা এইসব নিয়ে চর্চা করে, পিএনপিসি। তো সেটাই হলো বিষয়। তো এখানে আমাদের এটা কিন্তু সঠিক হতে পারে না। বড়রা কখনো মিলবে না। ছোট দুজন একসাথে একে অন্যের বাড়িতে চলে যাচ্ছে, দেখো দুই জায়গায় আছে ছোট জন। ঠিক আছে, তো পরেরটা দেখি। 2 নম্বরে দেখতে পাচ্ছি যে সি থেকে ইতে, এটা তো কখনো সম্ভব না, কারণ এই যে এই চিহ্নটা রয়েছে আমাদের এই পরিবারের মধ্যে এই পাশে, আর এই চিহ্নটা এই পাশে রয়েছে, কিন্তু আমাদের যখনই সি থেকে ইতে যাচ্ছি তখন আবার দুটো পরিবার, সেই তো দুটো পরিবার, তার মানে কখনো সম্ভব না। তারপরে তোমার সি থেকে ইতে যাওয়ার জন্য ফার্স্টে কেতে যাচ্ছি, কে থেকে এটায় যাচ্ছি, তার মানে মাঝখানে দুটো পরিবার আসছে, সম্ভব না। 3 নম্বর যদি দেখি, বলেছে জেড ই এর থেকে বড় এবং সমান। তো এবার জেড থেকে ইতে যাই, দেখি কি হয়। এইসব কোশ্চেনগুলো দেখেই হয়ে যায়, কিছু করতেও হয় না। দেখো, জেড থেকে ইতে যাওয়ার জন্য সেই আমাদের কেতে যেতে হবে, কে থেকে আবার ইতে যেতে হবে, তো মাঝখানে আবার সেই দুটো পরিবার ঝামেলা লেগেছে, তো কখনোই সম্ভব হবে না। তো এটাও কাটা। তো এটা আমাদের সঠিক হয়ে যাবে। যখন কিছুই সঠিক হচ্ছে না, তখন বাকি একটা অবশিষ্ট যেটা, সেটাই সঠিক হবে। তো একটু চেক করি দেখি সঠিক কিনা। এক্স এইচ এর থেকে বড় বলেছে। আচ্ছা, এক্স থেকে এইচে যাওয়ার জন্য দেখো, এক্স থেকে ফার্স্টে যেতে হচ্ছে কেতে, এবং কে থেকে আসতে হচ্ছে এইচে। ঠিক আছে, এক্স থেকে যেতে হচ্ছে কেতে, কে থেকে এইচে। এবার দেখো এই চিহ্নটা এই সমান সমান তো সব জায়গায় যেতে পারে, সমান সমান ধরলামই না। এই দুটো চিহ্ন দেখো একই সাইডে আছে, একই পরিবারের অংশ, দুটো চিহ্ন একই পরিবারের অংশ, এবং দুটো চিহ্নের মধ্যে বড় কে? যে বড় সেই হলো গার্জিয়ান। বলে না সব জায়গায় বড় যে তার কথা চলে, তাহলে এখানে বড় কে? বড় হলো এই চিহ্নটা। তো এই চিহ্নটাই আমাদের এখানে দেওয়া আছে। যদি ছোট চিহ্নটা এই জায়গাটায় দেওয়া থাকতো তাহলে কিন্তু এটাও ভুল হয়ে যেত, কিন্তু বড় যে তাকেই এখানে বসিয়েছে। মনে রাখবে, বড় জনের কথাই কিন্তু সবসময় গ্রাহ্য করা হয়। এখন যদিও অনেকে আছে কি করে, বড়দের কথা গ্রাহ্য করে না, ঠিক আছে, কিন্তু বড়দের কথা সবসময় গ্রাহ্য করা উচিত। আগে একবার তার কথা ভেবে দেখা উচিত। তো সেই হিসাবে আমরা এই কোশ্চেনটাকে করব। তাই বলে সব বড় না, পাড়ার কাকিমাদের তো মানে কুটুনি কাকিমা, কুটনি। এবার এইটা সরি, কি হচ্ছে, দাগ পড়ছে না কেন? দেখো, লক্ষ্মী 12 মিটার পূর্বে হাঁটলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরে শুধু দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম আছে। তো কিচ্ছু করার দরকার নেই, শুধু বাম দিক ডান দিক দেখবো, অ্যান্সার করে দেবো। তো প্রথমে ছিল পূর্ব দিকে, তো এবার সবার ফার্স্টে কি হয়েছে? বাম দিক মানে লেফট। তারপরে আবার হয়েছে বাম দিক, আবার লেফট। তারপরে কি হয়েছে? আবার বাম দিক, তাহলে আবার লেফট। তাও আর কি হয়েছে? আর কোথাও হয়নি। বলেছে হাঁটার শেষে তিনি কোন দিকাভিমুখী। তো এখানে এল, তো
তো আমরা তিনবার বাম দিক পাচ্ছি, কাটার জন্য কিছুই নাই, কারণ সবগুলো যখন বাম দিক তখন আমাদের এখান থেকে কি পাচ্ছি 3l পাচ্ছি, সমান সমান হচ্ছে 3l, তিনটে লেফট। তো তিনবার বাঁ দিকে ঘোরা আর একবার ডান দিকে ঘোরা সমান। তো আমাদের প্রথমে ছিল পূর্ব দিক থেকে যদি কেউ ডান দিকে ঘুরে যায় তাহলে সেটা হয়ে যায় দক্ষিণ দিক, কারণ এটা ইস্ট, এটা হলো তোমার সাউথ। এই দিকে যখন কেউ মুখ করে আছে ঘড়ির কাঁটার দিকে গেলে, ঘড়ির কাঁটার দিকে যদি কেউ যায় তাহলে সেটা কোন দিকে, এই দিকটা, এই যে যখন এইদিকে মুখ করে আছে তখন সেটা হয়ে যায় ডান দিক, যখন আমরা ডিরেকশন দিয়ে করি তখন এটা হয়ে যায় ডান দিক। তাহলে ডান দিকে এস অর্থাৎ সাউথ, সরি কোথায় দেখাচ্ছি, দক্ষিণ। ঠিক আছে, এইভাবে তুমি এটা বুঝে নিয়ে করতে পারো। মনে রাখবে তিনটে লেফট মানে একটা রাইট হয়, কেন হয় সেটা আমি এখনই তোমাদের বুঝিয়ে দেবো, দেখো ভালো করে বোঝো। একটা ব্যক্তি এই দিকটায় দাঁড়িয়ে, এদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, তো তিনবার কি করছে, তিনবার সে বাদিকে ঘুরছে। তাহলে প্রথমবার যখন বাদিকে ঘুরবে 90 ডিগ্রি তখন সে এই দিকে চলে আসবে, কারণ সবকটা বাঁক 90 ডিগ্রির হয়। প্রথমে সে এই দিকে চলে আসবে, তারপরে আবার যখন বাদিকে ঘুরবে তখন এখান থেকে সে কোন দিকে মুখ থাকবে, এদিকে থাকবে। একবার ঘোরার পরে এখানে আসছে, দুবার ঘোরার পরে এখানে মুখ আসছে, পরের বার যখন আবার ঘুরবে তখন তার মুখ, তৃতীয়বারের বার তার মুখ কোথায় থাকবে, এদিকে থাকবে। কি করছে, তিনবার, একবার, দুইবার, তিনবার বাদিকে ঘুরলো, ঘুরে কোন দিকে তার মুখ রয়েছে এখন, এইদিকে। আর এইটা কোন দিক, এটা দেখো প্রথমে যে দিক ছিল সেখান থেকে একবার ডান দিকে ঘুরলেই কিন্তু তার হয়ে যেত, এতবার বাদিকে ঘোরার দরকার ছিল না। অর্থাৎ তিনবার বাদিক মানে একবার ডান দিক, এটা তোমরা কিন্তু মনে রাখবে। কিভাবে মনে রাখবে, চিত্রটা দেখেছো, এটাকে মাথায় আনার চেষ্টা করবে, কখনো ভুলবে না। ঠিক আছে, তাহলে আমাদের একবার ডান দিক, পূর্ব থেকে একবার ডান দিকে গেলে কোন দিক হয়ে যায়, দক্ষিণ দিক, উপরে নর্থ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, সরি। তো আমাদের অ্যান্সার হলো সাউথ। ভেরি গুড, আমাদের নেক্সট কোশ্চেন চলে এসছে আমাদের সামনে। দেখো বলেছে গুণ মানে ভাগ, ভাগ মানে যোগ, যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ। তাহলে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে, তো 2, বিয়োগ মানে গুণ, গুণের গুণ, তারপরে ব্র্যাকেট 684, যোগ মানে কি, যোগ মানে কোথায় গেল, যোগ মানে বিয়োগ 228, গুণ মানে ভাগ, ভাগ তোমার 19, তারপরে আবার গুণ রয়েছে, গুণ মানে কি, গুণ মানে ভাগ 21, তারপর আবার ভাগ, আর ভাগ মানে বলেছে যোগ, তো যোগ 4। তো করে ফেলি সমাধান। তো সবার ফার্স্টে আমাদের 19 দিয়ে 228কে ভাগ করতে হবে। 19 দিয়ে আমরা যদি 228কে ভাগ করি, 19 একে 19 হয়, 19 আছে কত হলে 22 হবে, 3 হয়, 3 8 38, 19 দুগুণী হয় 38, কত হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে, 12 হলো। এবার এই 12 আমরা কি করব, 684 থেকে বিয়োগ করব, কারণ সবার ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হয়, তো সেটাই আমরা করছি। তো 12 যখন বিয়োগ করব তখন হয়ে যাবে 6 7 2, 672। এই এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ পুরো কমপ্লিট, সেখান থেকে পেয়েছি 672, বাইরে রয়েছে ভাগ, তো ভাগ আগে করব, 21 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 3 21 হয়ে যাবে 63, 63 আছে কত হলে 67, 4 4 2 42, 21 দুগুণী 42, কত হলো 32। আমরা এই পুরোটা করে পেয়েছি 32। এখন আমরা দেখতে পাচ্ছি বাইরে রয়েছে একটা গুণ একটা যোগ, তাহলে আগে করব গুণ, তাহলে 2 এর সঙ্গে 32 গুণ করলে হয়ে যাবে 64, এবং পরে হয়ে যাবে 64-র সাথে এই 4 যোগ, 64 আর 4 হয়ে যাবে 68, 68 অ্যান্সার অপশন 3-এরটা। ওকে, ভেরি গুড। নেক্সট 75, 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। পিওর সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, কোন দিকে আছে, উত্তর দিকে 7 জন ব্যক্তি। তো দেখি উত্তর দিকে যখন মুখ করে থাকে তখন এটা হয়ে যায় ডান, এটা হয়ে যায় বাম। বলেছে এল কিউ এর বাম দিকে তৃতীয় স্থানে আছে। যখন আমাদের এরকম থাকবে আমরা প্রথমে কোনো দাগ টাগ দেবো না, প্রথম যেটা বলছে, যেটা আমি নির্দিষ্ট বুঝতে পারছি সেটা লিখবো। এল কিউ এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। এল আমি এখানে লিখে দিলাম, এল এখানে লিখি কারণ কিউর বাম দিকে আছে, এল এখানে লিখলাম, কিউর বাম দিকে তৃতীয় স্থানে, তার মানে কিউ রয়েছে ডান দিকে, 1 2 3, এখানে রয়েছে কিউ। তো দেখো কিউর বাম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে এল আছে, আর কোনো সমস্যা নেই, আমাদের এখানে ক্লিয়ার হলো। নেক্সটে যাবো এবার।
নেক্সট আমরা যদি দেখি যে এল এর বাম দিকে শুধুমাত্র দুইজন বসে আছে, এল এর বাম দিকে শুধু দুইজন আছে, আর কেউ এই পাশটায় নেই, তাহলে এই পাশটায় আমাদের আর কেউ নেই, এই পাশের দাগটা মুছে দেই, আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম যে এল এর বাদিকে দুজন আছে। খুব সুন্দর। এম কিউ এর বাদিকে দ্বিতীয় স্থানে আছে, এম কিউ এর বাদিকে দ্বিতীয় স্থানে, কিউর বাদিকে এইটা, বাদিকে দ্বিতীয় স্থানে এম আছে, প্রথম দ্বিতীয়তে এই যে কিউর বাদিকে প্রথম দ্বিতীয়তে কে আছে, এম আছে, বসিয়ে দিয়েছি, সরি এম আছে। পি ও এবং এল এর ঠিক পাশে বসে আছে, ও আর এল এর পাশে বসে আছে, এখানে এম যেহেতু আছে তাহলে এখানটায় আমাদের হবে ও, আর এখানে হবে পি। দেখো ও আর এল তাদের পাশে কে আছে, পি আছে, কমপ্লিট। নেক্সট বলেছে পি এবং এন এর মাঝখানে শুধুমাত্র দুইজন বসে আছে, পি আর এন এর মাঝখানে দুজন, তাহলে এন থাকবে এখানে, কি লিখছি, এন থাকবে এখানে, তাহলে পি আর এন এর মাঝখানে দেখো দুইজন আছে। ঠিক আছে, দেখো আমাদের বলেছে সারির অন্তিম ডান প্রান্তে কে বসে আছে জানতে চেয়েছে। আমাদের এখানে অলরেডি 1 2 3 4 5 6 জন হয়ে গেছে, বাকি থাকছে আরই নিশ্চয়ই এখানে থাকবে, অর্থাৎ ডান প্রান্তে কে আছে, আর আছে, অপশন 4 এরটা অ্যান্সার, অপশন 1 এরটা অ্যান্সার, আর অ্যান্সার। আর এখানে এই পাশে কেন বসবে না, কারণ এই পাশে তো আর কোনো দাগই নেই, কারণ এল এর বা পাশে দুজনকে বসানো হয়ে গেছে, তো আর রয়েছে আমাদের সারির একদম ডান প্রান্তে, ডান দিকের অন্তিম প্রান্তে বা ডান প্রান্তে, যেটা বলি সেম ব্যাপারই বোঝায়। নেক্সট কমপ্লেইন শব্দের প্রতিটি স্বরবর্ণ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এটির পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হলে ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী বর্ণ, তো ব্যঞ্জন বর্ণ হলে সেটা হয়ে যাবে পূর্ববর্তী, আর যদি স্বরবর্ণ হয় বা ভাওয়েল হয় সেটা হয়ে যাবে আমাদের পরবর্তী। তো করে ফেলি, তারপরে দেখি কি জানতে চেয়েছে। COMPLAINED কমপ্লেন্ট। তো সি, দেখো ব্যঞ্জন বর্ণ বলেছে পূর্ববর্তী, তো সি এর আগে হয় বি, ও হলো স্বরবর্ণ, তার পরবর্তী ও এর পরে হয় পি, এম হলো ব্যঞ্জন বর্ণ, তার আগে হলো এল, পি এর আগে হলো ও, এল এর পরে, এল এর আগে, কারণ ব্যঞ্জন বর্ণের সব আগে বলেছে, এল এর আগে কে, এটা হলো স্বরবর্ণ, এটা স্বরবর্ণ, এটা স্বরবর্ণ, তো এর পরে বি। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমাদের অ্যান্সার কি বলেছে, এইভাবে গঠিত বর্ণের গ্রুপে নিচের কোন বর্ণটি দুবার আবির্ভূত হবে, তো দুবার কোন বর্ণটা আবির্ভূত হলো, বি বর্ণটা। আরো বাকি পুরো একটু করে দেখি, দেখো আই এর পরে হবে জে, এন এর আগে হবে এম, ই এর পরে হবে এফ, ডি এর আগে হবে সি, তাহলে কোনটা দুবার হয়েছে, বি দুইবার হয়েছে শুধুমাত্র। ঠিক আছে, নেক্সট দেখো আবার একটা সিলোগিজমের কোশ্চেন আছে, তো কোশ্চেনটাকে আমরা সলভ করব, এই অবধি তুলে নিলাম, এবার আমরা করি। বিবৃতিতে বলেছে সব উপত্যকাই হলো পর্বত, একটা সার্কেল করলাম, এটা তোমাদের আরো একটা রুলস আছে, সেটা তোমাদের আমি পরে করাবো, প্রথমে ডায়াগ্রাম দিয়েই ভালো করে একটা জিনিস ভালো করে শেখো, তারপরে আর একটা রুলও শিখে নেবে, সেটা আমি করাবো অবশ্যই। সব উপত্যকাই হলো পর্বত, এই উপত্যকার পুরোটাই হলো পর্বত, মানে ডায়াগ্রাম না এঁকেও করা যায়। এই সরি, কি আঁকলাম, এটা কথা বলতে বলতে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে মন, দিস ইজ নট ব্যাড, নট গুড। সব উপত্যকাই হলো পর্বত, তো এটা হলো পর্বত, কিছু পর্বত হলো পাহাড়, পর্বতের কিছুটা হলো পাহাড়, কিছু পাহাড় হলো মালভূমি, এই পাহাড়ের কিছুটা আবার হলো মালভূমি। বলেছে কিছু মালভূমি হলো পর্বত, এই যে মালভূমি রয়েছে এই যে সার্কেলটা এইটা, আর পর্বত রয়েছে এইটা, এই বড়টা, তাহলে এখানে কিছু মালভূমি পর্বত, এটা আমাদের ভুল। কিছু উপত্যকা হলো মালভূমি, উপত্যকা রয়েছে এই যে মাঝখানে, পর্বত যদি মালভূমি না হয় তাহলে উপত্যকাও তো মালভূমি হবে না, এটাও ভুল। কিছু পর্বত হলো উপত্যকা, কিছু পর্বত হলো উপত্যকা, তো এটা আমাদের সঠিক। কেন? কারণ এই জায়গাটায় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই যে বড়টা হলো পর্বত
আর এই ছোটটা হলো উপত্যকা। তো পর্বতের কিছুটা জায়গা জুড়ে উপত্যকা রয়েছে, তো কিছু পর্বত হলো উপত্যকা, এটা সঠিক হলো। শুধুমাত্র 3 নং সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে। ভেরি গুড। নেক্সট, এবারে যে কোশ্চেনটা আছে এখানে আমাদের বিবৃতি রয়েছে, সিদ্ধান্ত রয়েছে। বলেছে যে উপসংহারগুলির কোনটি বিবৃতি থেকে যুক্তিযুক্তভাবে অনুসরণ করে তা সিদ্ধান্ত নিন। এইটুকু পড়লেই কিন্তু আমাদের উপরের ইনস্ট্রাকশনটা হয়ে যায়। তো এবার আমরা যদি এখানটায় দেখি বিবৃতিতে কি বলা হয়েছে। বিবৃতিতে বলেছে সামুদ্রিক জীবনের উপর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে যে জলাশয়ে নিষ্কাশিত করা প্লাস্টিক এবং অন্যান্য অজৈব বিয়োজ্য বর্জ্য পদার্থ সমুদ্রের প্রাণীদের ক্ষতির অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমরা দেখি সিদ্ধান্তে বলেছে যে অজৈব বিয়োজ্য পদার্থগুলির জলাশয়ে নিষ্কাশিত করা উচিত নয়। এটা একদম ভেরি গুড, মানে সঠিক বলেছে, সরি, এটা একদম সঠিক সিদ্ধান্ত। কেন? কারণ আমাদের এই জায়গাটায় ভালো করেই উল্লেখ করে দিয়েছে যে জৈব বিয়োজ্য এখানে রয়েছে অজৈব বিয়োজ্য বর্জ্য পদার্থ সমুদ্রের প্রাণীদের ক্ষতির অন্যতম প্রধান কারণ। সেই জন্যই অজৈব বিয়োজ্য পদার্থগুলি জলাশয়ে নিষ্কাশিত করা উচিত নয়। তো এটা একদম সঠিক সিদ্ধান্ত। সিদ্ধান্ত 2-এ আমরা যদি দেখি, বলেছে সামুদ্রিক প্রাণীদের আরো ভালোভাবে বোঝার জন্য সামুদ্রিক জীবন নিয়ে আরো গবেষণা করা হচ্ছে। তো এখানে আমাদের বিবৃতির মধ্যে কোথাও বলেনি যে আরো গবেষণা করা হচ্ছে, এখানে বলে দিয়েছে যে এক গবেষণায় দেখা গিয়েছে, গবেষণা করা হয়ে গেছে, তাতে দেখা গিয়েছে যে সমুদ্রের প্রাণীর ক্ষতি হচ্ছে কিসের জন্য? অজৈব বিয়োজ্য পদার্থের জন্য। আর এখানে বলেছে যে ভালোভাবে বোঝার জন্য সামুদ্রিক জীবন নিয়ে আরো গবেষণা করা হচ্ছে। তো আমরা এই বিবৃতি থেকে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি না, কারণ এখানে বলেছে গবেষণা করে দেখা গিয়েছে এটা হচ্ছে, আর এখানে বলছে আরো গবেষণা করা হচ্ছে ভালোভাবে বোঝার জন্য। তো আমাদের বিবৃতির সাথে কোনো মিল পাচ্ছি না এই সিদ্ধান্তে। তো শুধুমাত্র সিদ্ধান্ত 1 অনুসরণ করছে, কোথায় আছে? অপশন 4-এ আছে। ঠিক আছে, নেক্সট দেখো, যোগের অর্থ বিয়োগ, বিয়োগের অর্থ গুণ, গুণের অর্থ ভাগ, ভাগের অর্থ যোগ। তো 15, বিয়োগের অর্থ বলেছে গুণ, গুণ 2। ভাগের অর্থ কোথায়? ভাগের অর্থ বলেছে যোগ, তো যোগ 90। তারপরে গুণ আছে, গুণের অর্থ কি বলেছে? গুণের অর্থ বলেছে ভাগ, ভাগ 9। তারপরে যোগ 10 আছে, যোগের অর্থ বিয়োগ, বিয়োগ 10। তো 9 দিয়ে প্রথমে 90-কে ভাগ করলে 10 হয়, 9 10 90। এটা হচ্ছে প্লাস 10 আর এটা হচ্ছে মাইনাস 10, 10 10 কাটা হয়ে গেল, 15 দুগুণী কত হলো? 30 হলো। ঠিক আছে, এটাই অ্যান্সার। এখানে 10 10 কাটা হলো কেন? এখান থেকে পেয়েছি এটা প্লাস 10 আর এটা হলো মাইনাস 10 কাটা, 10 থেকে 10 গেলে 0 হয়, ওই জন্য। আরো একটা ইনইকুয়ালিটির কোশ্চেন তোমাদের এমন শিখিয়েছি, আর কোনো অসুবিধাই হওয়ার কথা না। বলেছে 4টি উপসংহার দ্বারা অনুসৃত প্রদত্ত বিবৃতিটির ভিত্তিতে কোন উপসংহারটি সত্য নয়, কোনটা সত্য নয় জিজ্ঞাসা করেছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। বিবৃতি দেখি, সিদ্ধান্ত 1 2 3 4 কোনটা সত্য নয়। সবার ফার্স্ট যদি দেখি, এস বলেছে গ্রেটার দ্যান ইকুয়াল টু টি, মানে বড় সমান। আমি তো ফাঁকা রয়েছে সামনে, তাই বড় বলে এই চিহ্নটার নাম বলেছি বড় সমান। তো এস বড় সমান টি। আমরা যদি এস থেকে টিতে যাই তাহলে কি কি চিহ্ন পাচ্ছি? একটা পাচ্ছি বড় সমান, তা আর একটা পাচ্ছি এই চিহ্ন, বড় চিহ্ন পাচ্ছি শুধু। তাহলে দুটো চিহ্ন পাচ্ছি। তোমাদের আমি শিখিয়েছি যে বড় তার কথাই সবাই শোনে, তার কথাই সবাই শোনে। তাহলে আমাদের এখানে বড়কে, এখানে বড়, এই দুটোর মধ্যে বড়কে, এইখানে রয়েছে এই চিহ্নটা এবং এই চিহ্নটা, বড় হলো এইটা। তাহলে এর কথা সবাই শুনবে, কিন্তু এইখানে এই চিহ্নটা দিয়ে দিয়েছে, তাহলে এটা আমাদের ভুল আছে। আমাদের তাহলে কোনটি সত্য নয়? একেরটাই সত্য নয়, আর চেক করারও দরকার নেই, আমাদের অ্যান্সার হলো এটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? এই মুচ্ছি কেন? একেরটাই আমাদের অ্যান্সার। যেটা বড় তার ক্ষমতা থাকবে, কিন্তু এখানে বসিয়ে দিয়েছে এই বড় জনের থেকে নিচেরটা বসিয়ে দিয়েছে, অর্থাৎ ছোটটা বসিয়ে দিয়েছে, উপরে গেলে বড় হয় আমাদের।
তাই না? এদিকে গেলে বড় হয় উপরের দিকে গেলে, কিন্তু এখানে আমাদের বড়টাকে না বসিয়ে ছোটটা বসিয়েছে, এটা ভুল। বাকিগুলো তোমরা নিজেরা একটু চেক করবে, দেখবে বাকিগুলো ঠিকই থাকবে। কারণ ভুল যখন একটা যখন ভুল বলেছে বাকিগুলো ঠিক বলেছে, তো ভুলটা পেয়ে গেছি, বাকিগুলো ঠিক হবে। এখানে আবার আমাদের বিবৃতি সিদ্ধান্ত সিলোগিজমের কোশ্চেন। কিছু বেলুন হয় ফুল, একটা সার্কেল করব, এটা হলো বেলুন, এই বেলুনের কিছুটা হলো ফুল, এটা হলো ফুল, এটা হলো ফুল। সব ফুল হয় রং, সব ফুল হয় রং, এই ফুলের পুরোটা হলো রং। সব রং হয় রামধনু, এই রঙের আবার পুরোটা বলেছে রামধনু, এটা হলো রামধনু। তো সব ফুল হয় রামধনু। তো আমরা যদি দেখি এই যে ফুলের যে সার্কেল, এই যে ছোট ফুলের সার্কেল এখানে দেখতে পাচ্ছি, এই যে ফুলের সার্কেলটা, এই ফুলের সার্কেলটা এই বড় রামধনুর যে সার্কেলটা রয়েছে তার মাঝখানে রয়েছে, অর্থাৎ সব ফুল হয় রামধনু, এটা আমাদের সঠিক। ঠিক আছে, তারপর বলেছে কিছু বেলুন হয় রং। তো কিছু বেলুন হয় রং, আমরা দেখতে পাচ্ছি এই যে রয়েছে বেলুনের সার্কেল, আর রঙের সার্কেল কোনটা, এই যে এই বড়টা, এটা হলো রঙের সার্কেল। ঠিক আছে, তাহলে কিছু বেলুন হয় রং, অর্থাৎ এই যে এই জায়গাটার যে বেলুনগুলো রয়েছে এটা রং, অর্থাৎ কিছু বেলুন রং, এটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ এটা আমাদের ঠিক হচ্ছে। তো সিদ্ধান্ত দুটোই সঠিক হচ্ছে। কোথায় গেল সিদ্ধান্ত? 1 ও 2 উভয় উপনীত হওয়া যায়। ঠিক আছে, নেক্সট। এবার আমাদের সিরিজের কোশ্চেন, মিক্স সিরিজ, নাম্বার অ্যালফাবেট। তো 13, 17, 21, 21, 25, এখানে সবগুলো 29 আছে, নাম্বার দিয়ে অ্যান্সার পাবো না, এটুকু তো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা অ্যালফাবেটগুলোর থেকে যদি সিরিজ দেখি, তাহলে আমরা এই দুটো দেখি পরপর, এখান থেকে যদি এটাই যায় এটাতেই হয়ে যাবে। তা বা এখান প্রথমে দেখো AZP, সেটা হয়েছে DXR। এ কত 1, জেড হলো 26, পি কত, পি হলো 16, সরি পি হলো 16। তো এখানে পি হলো, পি না ডি আছে, ডিটাকে পি লিখে দিয়েছি, ডি হবে, আর এটা হলো এক্স। ডি হলো 4, এক্স হলো তোমার 24, আর হলো তোমার 18। তো প্রথমে এখানে কি হচ্ছে, 3 যোগ হচ্ছে, 26 থেকে 2 বিয়োগ করলে 24 হচ্ছে, তারপরে 16 সঙ্গে 2 যোগ করলে 18 হচ্ছে, 3 যোগ 2 বিয়োগ 2 যোগ। পরেরটা দেখি মিলছে নাকি, একই রকম ভাবে GVT, জি কত 7, ভি হলো 22, টি হলো 20। তো দেখো এই যে এটা থেকে এটা যাচ্ছি, মানে DXR থেকে GVT-তে যাচ্ছি, দেখি মিলছে কিনা। তো 4 থেকে 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হচ্ছে, 24 থেকে 2 বিয়োগ করলে 22 হচ্ছে, 18-র সঙ্গে 2 যোগ করলে 20 হচ্ছে। তো এটাও মিলছে, 3 যোগ 2 বিয়োগ 2 যোগ। তো আমাদের JTV লিখবো, অ্যান্সার করব JTV। তো জে কত 10, 20 আর 22। তো 10-এর সাথে 3 যোগ করলে হয়ে যাবে 13, অর্থাৎ 13-তে হলো এম। তারপরে টি হলো 20, 20 থেকে 2 বিয়োগ করলে হবে 18, 18-তে হলো আর, এম আর। এটা এবারে এটার সঙ্গে 22-এর সঙ্গে 2 যোগ হবে, কত হবে 24, 24 হলো এক্স, এম আর এক্স কোথায় আছে, 2-এ আছে। ঠিক আছে, পরীক্ষার সময় এত কিছু লিখতে হবে না, মনে মনে হিসাব করবে, তুমি মনে মনে যখনই দেখবে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, মৌখিক হিসাব করবে। আর আমি লেখাচ্ছি কারণ লেখালে তো বোঝাতে সুবিধা হবে, না লেখালে তো আমি বোঝাতে অসুবিধা। আচ্ছা, এই কোশ্চেনটা মিস হয়ে যাচ্ছিল, এটা এবার 95 বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে কোয়ার্টকে লেখা হচ্ছে এত, লেমনকে লেখা হচ্ছে এত, তাহলে জাম্পিকে কি লেখা হবে? তো QUART, 17, 21, এ হলো 1, আর হলো 18, টি হলো 20। তো RSBPU, আর হলো 18, এস হলো 19, বি হলো 2, পি হলো 16, ইউ হলো 21। তো দেখো 17-র সঙ্গে 1 যোগ করলে 18 হয়, 21-এর থেকে 2 বিয়োগ করলে 19 হয়, 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 18 থেকে 2 বিয়োগ করলে 16 হয়, 20-র সাথে 1 যোগ করলে 21 হয়। তো 1 যোগ 2 বিয়োগ 1 যোগ 2 বিয়োগ 1 যোগ, তো সেইভাবে হচ্ছে। তো জাম্পি JUMPY, তো সবগুলোর ফার্স্টে কে আছে, তো প্রথমে 1 যোগ, তারপরে কি হবে 2 বিয়োগ। ইউ কত 21, 21 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 19, 19-এ হয় এস,
অর্থাৎ এইটা আর এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। তো বাকি থাকলো এই দুটো। এম কত, এম হলো তোমার 13। তো এবার এর সাথে কি হবে, এক যোগ হবে, 1 যোগ 2 বিয়োগ তারপর আবার 1 যোগ, 13 সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 14, 14তে হয় এন। তাহলে আমাদের এস এন, কে এর পরে থাকবে এস এন, এই যে আছে এখানে আছে এস এম, অর্থাৎ এটা হবে না। তো এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আর প্রশ্ন নেই, এই অবধিই ছিল।